এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকি ঘিরে বাংলাদেশ ভারত দুদেশের মধ্যে নতুন করে সৃষ্টি হচ্ছে কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশ পরিস্থিতিকে কেন্দ্র করে এবার উচ্চ সতর্ক অবস্থানে ভারত। বাংলাদেশ ভারত কূটনৈতিক উত্তেজনার মধ্যে অস্বাভাবিক ভারতীয় সেনা তৎপরতা চলছে আসাম এবং ত্রিপুরা সীমান্তে। শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালো দুই প্রতিবেশী। বাংলাদেশ ভারত দুদেশ। ভারতের ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হলো? বাংলাদেশ আর ভারত আবার কবে যুদ্ধ শুরু করেছে, তাই তো? আমি যদি বলি যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি কি বিশ্বাস করবেন? এই যুদ্ধ সীমান্তে না, এই যুদ্ধ চলছে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এটা একটা মিডিয়া যুদ্ধ। আজকে আমরা বোঝার চেষ্টা করব এই মিডিয়া যুদ্ধ কি, বাংলাদেশ আর ভারতের মধ্যে কেন হয়েছে, এর প্রতিকার কি। আজকের দুনিয়ায় যুদ্ধ মানে শুধু বোমা আর বন্দুক না। আজ যুদ্ধ শুরু হয় টিভি স্টুডিওতে, মোবাইল স্ক্রিনে, মানুষের মাথার ভেতরে। এখানে অস্ত্র হলো ভুল হেডলাইন, অর্ধসত্য খবর আর অতিরঞ্জিত বিশ্লেষণ। এখানে মারা যায় না কোনো সৈন্য, মারা যায় শুধু আপনার বিশ্বাস আর যুক্তিবোধ। যখন দুইটি দেশের সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র তথ্য পরিবেশন না করে বরং কোনো একটি পক্ষকে সমর্থন, প্রোপাগান্ডা ছড়ানো বা জনগণকে উস্কে দেওয়ার কাজে অংশ নেয়, যেখানে সংবাদ পরিবেশনের পক্ষপাতিত্ব, জাতীয়তাবাদী মনোভাব এবং প্রতিপক্ষকে হেয় করার প্রবণতা দেখায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, তখন সেই পরিস্থিতিকে মিডিয়া ওয়ার বা মিডিয়া যুদ্ধ বলে। পুরো অশান্তির সূত্রপাত 2024-এর আগস্টে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ পুরোপুরি বদলে যায়। 15 বছরের একটি চেনা সমীকরণ হঠাৎ ভেঙে যাওয়ায় তৈরি হয় এক ইনফরমেশন ভ্যাকুয়াম বা তথ্য শূন্যতা। আর এই তথ্য শূন্যতা পূরণ করতে শুরু করে গুজব। চলুন কিছু স্পেসিফিক উদাহরণের মাধ্যমে দেখি এই ন্যারেটিভ কিভাবে কাজ করে। আপনারা হয়তো একটি ভিডিও বা ফেসবুক পোস্ট দেখেছিলেন, যেখানে দাবি করা হয়েছিল ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে কারণ তিনি হিন্দু। কিন্তু রিউমার স্ক্যানার এবং আন্তর্জাতিক ফ্যাক্ট চেকাররা প্রমাণ করেছে যে ওটা আসলে মাশরাফি বিন মর্তুজার বাড়ি ছিল এবং তার কারণ ছিল রাজনৈতিক, কোনো ধর্মীয় কারণ নয়। কিন্তু দুঃখের বিষয় যে ইন্ডিয়ান মেইনস্ট্রিম মিডিয়াগুলোর একটি বড় অংশ, যেমন রিপাবলিক বাংলা বা জি 24 ঘন্টা, বাংলাদেশকে এমনভাবে প্রেজেন্ট করছে যেন সেখানে একটি ইসলামিস্ট টেকওভার হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, যা গ্রাউন্ড রিয়ালিটির সাথে অনেক ক্ষেত্রে মেলে না। কিন্তু বন্ধুরা, মুদ্রার উল্টো পিঠও আছে। বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন তুঙ্গে। 2024 সালের আগস্টের বন্যার সময় বাংলাদেশের অনেক নিউজ পোর্টাল এবং ইনফ্লুয়েন্সাররা দাবি করলেন যে ভারত ইচ্ছাকৃতভাবে ডাম্বুর বাঁধ খুলে দিয়েছে। অথচ সায়েন্টিফিক ডেটা এবং স্যাটেলাইট ইমেজে দেখা গেল বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে বাঁধ উপচে পড়ছিল। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ভারত বিরোধী অনেক কর্মসূচিও পালন করা হয়ে গিয়েছিল। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা দাবি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেক ক্ষেত্রে ভারতের জেনুইন কনসার্নগুলোকেও, যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা, শুধু প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে, যা আলোচনার পথ বন্ধ করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মিডিয়া হাউসগুলো কেন এমন করছে? এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। 1. টিআরপি এবং অ্যালগোরিদম। ভারত বনাম বাংলাদেশ টপিক ভিউজ এবং এঙ্গেজমেন্ট প্রচুর। মানুষ রাগ বা ঘৃণা দেখতে পছন্দ করে। আর ফেসবুক, ইউটিউবের অ্যালগোরিদমগুলো সেই বিতর্কিত কন্টেন্টকেই মানুষের সামনে বেশি বেশি নিয়ে আসে। যেমন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পেঁয়াজের খবরটাই দেখা যায়, যেই খবরগুলোতে ভারতকে নিচু দেখানোর জন্য বলা হচ্ছে পেঁয়াজ আনবে না বাংলাদেশ, সেই খবরগুলোতে ভিউজ প্রচুর। তার 1 সপ্তাহ পরে যখন পেঁয়াজ আমদানির কথা বলল, ওই ভিডিওগুলোতে তেমন ভিউ নেই। 2. পলিটিক্যাল এজেন্ডা। দুই দেশের পলিটিক্যাল পার্টিগুলো এই মিডিয়া ন্যারেটিভকে ব্যবহার করে নিজেদের ভোট ব্যাংক বা জাতীয়তাবাদকে চাঙ্গা রাখতে চায়। দুই দেশের নেতারাই নিজেদের ভোটের পাল্লা ভারী করছে, আমাদেরকে কাজে লাগিয়ে। 3. আস্থার সংকট। যখন অফিসিয়াল সোর্স থেকে সঠিক তথ্যগুলো দ্রুত আসে না, তখন গুজব ডালপালা মেলে। বন্ধুরা,
এই মিডিয়া যুদ্ধে সবচেয়ে বড় শিকার কারা জানেন? আপনি আর আমি। আমরা ভুল খবরগুলো দেখেই উত্তেজিত হচ্ছি, আমাদের অজান্তেই দেশপ্রেমিকের ভূমিকায় নেমে পড়েছি আমরা এই ন্যারেটিভ যুদ্ধ। আর আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি ও অর্থনৈতিক সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধ বা ঘৃণা দিয়ে কোনো দেশ এগোতে পারে না। আজ আমরা যদি ভাবতে না শিখি, কাল এই মিডিয়াগুলোই আমাদের হয়ে যুদ্ধ ঘোষণা করবে। এখন আমাদের কি করা উচিত? 1. যে কোনো নিউজ শেয়ার করার আগে অন্তত 2টি ভিন্ন দেশের সোর্স থেকে যাচাই করুন। 2. অল্ট নিউজ বা রুমার স্ক্যানারের মতো ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলোকে ফলো করুন। 3. লজিক দিয়ে ভাবুন, ইমোশন দিয়ে নয়। মনে রাখবেন, এই নিউজ চ্যানেলগুলোর কাছে আমরা শুধুমাত্র ভিউয়ার, কিন্তু দিন শেষে আমরা একে অপরের প্রতিবেশী। আমরা আজও একই গান শুনি, কিছু ক্ষেত্রে আমরা একই ভাষায় কথা বলি। আর এই ঘৃণার বাজারে বুদ্ধিমান হওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, এই মিডিয়া যুদ্ধ কি সত্যিই পরিকল্পিত, নাকি শুধু ভুল বোঝাবুঝি? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।